সোনালী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেখানে বেশিরভাগ মানুষেরই অ্যাকাউন্ট মেনটেন করে তারা। তো তাদের এই যে জমা দেওয়ার যে রসিদ বা ভাউচার, সেটা নিয়ে এতদিন মানুষের মধ্যে নানান ধরনের অভিযোগ ছিল এবং তাদের দাবি ছিল যে এটার জন্য একটা সব কিছুর জন্য একটা ভাউচারের মধ্যে আনে। এর আগে দেখেন যে এখানে একটা জমা দেওয়ার চলতি হিসাবের বই জমা দেওয়ার জন্য ঠিক এরকম একটা জমা দেওয়ার বই, যেটা নীল কালারের, সেটা আবার সেভিং অ্যাকাউন্টের জন্য। আবার অনলাইনের জন্য আপনার আগে এরকম একটা ভাউচার ছিল, এখনও আছে, এটা পুরোপুরি সব ব্রাঞ্চে হয়ে পারেনি। আমি এগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো নতুন যে ভাউচারটা এসেছে, যে সেই ভাউচারে জমা দেওয়ার ক্ষেত্রে নতুন যারা, তাদের কিছুটা বিভ্রান্ত হয় স্বাভাবিক, কারণ যেহেতু তারা নতুন। তো আমি যারা পারেন তারা তো পারেনি, আমি আসলে এখানে হালকা খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। তো এই টোটাল ভাউচার, এখানে আপনি সেভিংস অ্যাকাউন্ট, আপনার কারেন্ট অ্যাকাউন্ট, অনলাইন বা আপনার ডিপিএস, সব কিছুর জন্য এখানে জমা দিতে পারবেন। তো প্রথম শুরু করি। তো ধরুন এটা একটা ভাউচার। তো আমি তার আগে বলি যে এটার কিন্তু দুইটা পার্ট। এটার কিন্তু নিচে আর একটা অংশ আছে, এই যে যেটার কার্বন কপি বলা হয়। অর্থাৎ আগে যে ভাউচারটাকে, এই যে ভাউচার যেটা হচ্ছে দুই অংশে লিখতে হতো, ধরেন এই ভাউচারটার দুইটা পার্ট ছিল, এই যে বাম পার্ট আর ডান পার্ট, দুইটাই লিখতে হতো, যেটা কাস্টমারের জন্য খুব ভোগান্তি এবং আমরা যারা ব্যাংকে আছি তাদের জন্য বিষয়টা, এবং এখানে খুব আইডেন্টিফাই করাটা খুব টাফ ছিল আগে, যেহেতু কার্বন কপি ছিল না। কার্বন কপিটা আসলে স্বচ্ছতা নির্দেশ করে। তো যাই হোক, শুরু করি। তো এখানে সর্বপ্রথম একদম কোনায় দেখেন যে এটা হচ্ছে ব্যাংকের কপি। তো প্রথমে আছে এখানে তারিখটা আমরা দিব আজকে, ধরেন 24 তারিখ, 24 মাস হচ্ছে মার্চ, 3 মাস 2026। আপনি বাংলা ইংলিশ যে কোনোটাতেই লিখতে পারেন। এবার হচ্ছে আপনার, মনে করেন আপনি একটা, ধরেন এটা অনলাইন ভাউচার, সেক্ষেত্রে আপনি যে ব্রাঞ্চে টাকাটা জমা দিচ্ছেন সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে এখানে। তো ধরেন আপনি নড়াইল ব্রাঞ্চের থেকে টাকা জমা দিচ্ছেন, তো আমরা নড়াইল ব্রাঞ্চের নাম লিখলাম। এটা শাখা না উপশাখা? অবশ্যই এটা শাখা। এবার দেখেন যে আপনি সেভিং অ্যাকাউন্টে জমা দিচ্ছেন না চলতি অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, নাকি এসএনডি, নাকি বিভিন্ন ডিপোজিট স্কিম, অর্থাৎ আপনার ডিপিএস বলেন বা এফডিআর বলেন, এই ধরনের, বা আপনি ঋণ অ্যাকাউন্ট, লোন এসিতে জমা দিচ্ছেন কিনা। যাদের লোন নেওয়া থাকে তাদের আলাদা ভাউচার থাকে। তো আমি সবাই যেটা কমন যে আমি সেভিং অ্যাকাউন্টে জমা দিচ্ছি। এইবার ব্যাপার হচ্ছে শাখার নাম। এখন হতে পারে আপনি এইটা, আপনার সেভিং অ্যাকাউন্টসটা অন্য একটা ব্রাঞ্চে, যেটা মানে আপনি অনলাইন করতেছেন, সোজা কথা। সেভিং অ্যাকাউন্টটা মনে করেন আপনি আপনার সাতক্ষীরা ব্রাঞ্চে, তো আপনার এই জায়গায় সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে। তো যে ব্রাঞ্চে আপনার টাকাটা জমা হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চে, তো আপনি এই জায়গায় সাতক্ষীরা ব্রাঞ্চের নাম লিখলেন। এই জায়গায় আপনি অ্যাকাউন্ট লিখবেন। এখানে কোডগুলো পূরণ করে আপনার টোটাল যে অ্যাকাউন্ট নাম্বার আছে, আমি মনে করলাম এখানে মনে করেন ডট 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 দিয়ে আপনি পুরো অ্যাকাউন্ট নাম্বারটা লিখলেন। তারপরে হিসাবের শিরোনাম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যে নামে সেই নাম। অ্যাকাউন্ট শিরোনাম বলতে দেখা গেল অ্যাকাউন্টের শিরোনাম মনে করেন, আমি মনে করেন রহিম, মিস্টার রহিমের, তা মিস্টার আর এ রহিম রহমান লিখলেন। আচ্ছা, এবার এই জায়গায় দেখেন অনেকগুলো আছে জমার ধরন, আপনি ক্যাশ দিবেন নাকি চেক দিবেন নাকি পে অর্ডার দিবেন। এখন অনেকে এই জায়গাটা রিসেন্টলি যেটা সমস্যা হচ্ছে যে পে অর্ডার নিয়ে আসলে অনেকে মনে করছে এটাই পে অর্ডারের ভাউচার বা ডিডির ভাউচার। আপনারা জানেন যে আমাদের ব্যাংকে পে অর্ডার হয়, ডিডি হয়। তো আমরা নর্মালি ক্যাশে জমা দিই, চেকে জমা হলে আপনি চেকে টিক দিবেন, ক্যাশে জমা হলে আপনি ক্যাশে, আমি ক্যাশেই টিক দিলাম। এবার এখানে ব্যাংকের শাখা, চেক ও তারিখ। এখন এই জায়গার যে আপনি যদি চেক নাম মানে চেকে জমা দেন, আমি চেকেরটাও বলি, যদিও আমি ক্যাশে টিক দিছি, চেকে জমা দেন, তাহলে ওই চেকটা কোন ব্রাঞ্চের সেটা এখানে লিখতে হবে, চেক নাম্বার লিখতে হবে। ধরেন ওই চেকটা আপনার মনে করেন নড়াইল ব্রাঞ্চেরই চেক, তাহলে নড়াইল লিখলেন। এখানে চেক নাম্বার থাকে যেরকম SD 60215, আর ওই চেকের তারিখটা দিতে হবে। ধরেন চেকের তারিখে আজকের তারিখ 24/6/26, ঠিক এরকম। এটা চেক নাম্বার। যেহেতু আপনি ক্যাশে দিচ্ছেন, সো আপনি ক্যাশ ব্যাপার না, কিছু লিখতে হবে না। তো ক্যাশ লিখতে হলে আপনার এই জায়গায় ক্যাশ কী কী ডিনোমিনেশন, অর্থাৎ নগদ টাকার বিবরণটাকে দিচ্ছেন। আপনি মনে করেন 5,000 টাকা জমা দিচ্ছেন, তা 5,000 টাকা জমা দিতে গেলে আপনার কাছে 1,000 টাকার নোট আছে 3টা, তাহলে 3 দিবেন, আর 500 টাকার নোট আছে 4টা, 4 দিবেন। তাহলে 1,000 টাকার নোট 3টা দিলে হচ্ছে 3,000 টাকা, এই যে কোডটা 3, আর 5,000 500 টাকার নোট 4টা দিলে হচ্ছে
2। এপাশে আপনার অনেক সময় লেখে না, কিন্তু লেখার নিয়ম, যেটা নিয়ম সেটা যদি পয়সা থাকে তাহলে এপাশে পয়সা দিতে পারেন। তো এটা এখান থেকে ব্ল্যাঙ্ক করে দিয়ে আপনি এই জায়গায় টোটালটা হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, আরও যদি অন্য অন্য নোট থাকে, অর্থাৎ 100 টাকা, 50 টাকা, 20 টাকা, ইভেন যদি কোনো পয়সা থাকে সেগুলো এই পাশে উল্লেখ করতে হবে। এখন এই যে 5,000 টাকাটা আবার আপনার এখানে কথায় লিখতে হবে, 5,000 টাকা অনলি। এখন তারপরে থাকে এখানে কিছু নতুন অর্থের উৎস, জমার উদ্দেশ্য, মোবাইল নাম্বার, এইগুলা। এখন অর্থের উৎস অনেক সময় আমরা 50,000 টাকার উপর বা বেশি অ্যামাউন্ট জমা হলে আমরা অনেক সময় যারা ব্যাংকের অফিসার বা ক্যাশিয়ার আছে তারা জিজ্ঞাসা করে যে অর্থের উৎসটা কী বা কী কারণে, তখন আপনি এটা মনে করেন উত্তর হচ্ছে মনে করেন ব্যবসা বা মনে করেন বেতনের টাকা জমা দিচ্ছেন, এটা লিখে দিবেন। জমার উদ্দেশ্য হচ্ছে কি, ধরেন আপনি অন্য কারোর অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছেন, পরিবারের প্রয়োজনে হতে পারে, ব্যবসায়িক প্রয়োজনে হতে পারে, যে কোনো প্রয়োজনীয় যেটা আপনার যে বা আপনি আপনার সন্তানের লেখাপড়ার খরচের জন্য পাঠাচ্ছেন, তো আপনি উদ্দেশ্য সংক্ষিপ্ত আকারে লিখে দেবেন। যে যদি অনলাইনের ক্ষেত্রে বা আপনি যদি নির্দিষ্ট ওই ব্রাঞ্চে জমা দেন সেক্ষেত্রে হয়তো যে আপনি ডিপিএসের টাকা জমা দিচ্ছেন, তো আপনি লিখেন যে এখানে মনে করেন বেতনের টাকা সঞ্চয়ের জন্য বা অন্য যাই লিখতে পারেন। আর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিতে হবে যাতে কোনো ভুল ত্রুটি থাকলে আমরা যোগাযোগ করতে পারি। হিসাবধারী ব্যতীত জমাকারীর বিবরণী, অর্থাৎ এই অ্যাকাউন্টে যে টাকাটা জমা দিচ্ছেন এই জায়গায় যে অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনি না, এটা অন্য একজন ব্যক্তি, মিস্টার রহিম হচ্ছে আপনি না। সেক্ষেত্রে কি আপনি ওই রহিমের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সাথে তার হিসাবধারী ব্যতীত জমাকারীর বিবরণ, অর্থাৎ আপনি যে জমা দিচ্ছেন আপনার নাম, তাহলে আপনার নাম মনে করেন মিস্টার করিম, তাহলে আপনি মিস্টার করিম লিখলেন। আপনি যেহেতু অন্য আপনার ঠিকানা মনে করেন নড়াইল, আপনি লিখলেন নড়াইল। যেহেতু আপনি টাকাটা পাচ্ছেন রহিমের অ্যাকাউন্টে সাতক্ষীরাতে, কিন্তু আপনার বাসা নড়াইল, যেহেতু নড়াইল ব্রাঞ্চে জমা দিচ্ছেন। হিসাবদারের সাথে সম্পর্ক মনে করেন আপনার মামা হয়, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন আঙ্কেল, বা আপনার বাবা হয় তাহলে লিখে দেবেন ফাদার বা বাবা। ঠিক আছে, এখন যখন অনেক বেশি অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আমাদের ইনকোয়ারি করার আগে বা আপনার যদি মনে করেন 50,000 বা 1,00,000 টাকা জমা হয়, সেক্ষেত্রে অনেক সময় ব্যাংক থেকে জিজ্ঞাসা করা হয় যে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে বা পাসপোর্টের ফটোকপি দিতে হবে বা কোনো একটা তথ্য, আপনার অ্যাকাউন্ট যদি থাকে সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সেক্ষেত্রে ধরেন আপনি আপনার অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড বা ফটো আইডি বা এনআইডি যাই দেন না কেন, পাসপোর্ট হতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো যদি কোনো ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট অন্য, যদি আপনার দেখা গেলো অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলেন। যদি আপনার এনআইডি থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। যদি মনে করেন পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের নাম্বারটা লিখে দিতে হবে। অ্যাকাউন্ট থাকলে এখানে অ্যাকাউন্টের নাম্বার অন্য দিয়ে অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে, দিয়ে আপনার জমাকারীর আপনার স্বাক্ষর, তো এখানে আপনি মনে করেন এটা স্বাক্ষর করে দিবেন। ঠিক আছে, তারপরে এটা আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে ব্যাংক কর্মকর্তা এখানে আপনার একটা রিসিপ্ট ছিল দিবে, তারপরে এখানে গ্রহণকারী একটা স্বাক্ষর দিবে। দেওয়ার পরে অনেক সময় অনুমোদন না করে আমাদের ছেড়ে দিতে হয়, কারণ এটা অথরাইজের জন্য পরবর্তীতে অন্য ডেস্কে যায়, ততক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে না। তো ঠিক এরকম কার্বন কপিতে সব কিছু উঠে যায়, যে এখানেও কিন্তু একটা রিসিপ্ট সিল ব্যাংক থেকে দেওয়া হয়। স্বাক্ষর আর যা যা লেখা সেগুলো তো সব স্পষ্ট কার্বন কপিতে উঠে গেছে। তো সেক্ষেত্রে এখানে আর স্বাক্ষর বা অন্য কিছু দরকার না। তবুও অনেক সময় বেশি অ্যামাউন্ট বা অনেক মানে ব্যাংক কর্মকর্তা যদি মনে করে যে এখানেও সে সাইন করবে বা এখানেও কিছু ওয়ার্ডিং করবে, সেক্ষেত্রে সে করে দিতে পারে। তো এটাই হচ্ছে টোটাল নতুন ভাউচারের হচ্ছে জমা দেওয়ার প্রক্রিয়া। যদিও অনেক ব্যক্তি বা অনেক মানুষ এবার বিষয় সম্পর্কে অবগত, তারপরেও যারা জানে না বা যাদের বিষয় সম্পর্কে অবগত নয় তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা। ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।